সালে শাহবাগে ইমরানের সরকার এবং লাখি সেই স্লোগান কন্যা খ্যাত লাখির যেই তাণ্ডব শাহবাগ চত্বরে চলেছে সেই কথাগুলো আপনাদের অবশ্যই মনে আছে। আওয়ামী ফেসিজমের দোসর হয়ে এবং আওয়ামী ফেসিবাদকে সাপোর্ট করার লক্ষ্যেই কিন্তু সেই শাহবাগ যে গণজাগরণ মঞ্চ সেটা তৈরি হয়েছিল এবং জনগণের বা মানবাধিকার লঙ্ঘন করে বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করার জন্যই এই শাহবাগ চত্বরটি গঠিত হয়েছিল। সেই সময় এই গণজাগরণ মঞ্চের এই লাখি ইমরানের সরকার সহ দোসর যারা আছেন তারা সরকারের ভোগ বিলাসের মধ্য থেকে বিরানি সাপ্লাইয়ের মধ্য দিয়ে সকল সুবিধা গ্রহণ করে শুধুমাত্র জামাত ইসলামের যেই নেতারা ছিলেন, বিএনপির একজন নেতা ছিলেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মানে বিচার বহির্ভূত যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা করেছিলেন 2013 সালে। সেই লাকি আবার রাজপথে নেমেছে। আপনারা অবশ্যই এই সংবাদটি দেখেছেন। গতকালকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে রাত্রেবেলা মশাল মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। সেই সমাবেশে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে হাত তুলেছেন। এই গণজাগরণ মঞ্চের যে লাকির নেতৃত্বে যে বাম সংগঠনগুলোর নেতারা আছেন তারা অযাচিতভাবে পুলিশ সদস্যদের গায়ে হাত তুলেছেন। পরবর্তী সময়ে পুলিশ যদিও অ্যাকশনে গিয়েছেন, কিন্তু তাদের এত অধ্যত্বপূর্ণ আচরণ সেটা বাংলাদেশে কখনো মেনে নেওয়া যায় না। কারণ আমরা জানি যে এই লাখি, এই ইমরানের সরকার, এই গণজাগরণ মঞ্চ তারা হচ্ছেন আওয়ামী লীগের তৈরি করা, আওয়ামী লীগের টাকায় লালিত পালিত এই মানুষগুলো, এই গণজাগরণ মঞ্চ। তো সেই তারা আবার হঠাৎ করে তাদের চেতনা জাগ্রত হয়েছে, তারা চেতনা দেখানোর জন্য আবার রাজপথে নেমেছেন। সেটা বাংলাদেশের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিপদে ফেলার জন্য তাদের যে কার্যক্রম সেটা আবার তারা গ্রহণ করতে চাচ্ছেন। তারা শাহবাগকে আবার তাদের নিজের দখলে নিয়ে সেই গণজাগরণ মঞ্চের আদলে বা গণজাগরণ মঞ্চকে দ্বিতীয় গণজাগরণ মঞ্চ হিসাবে সেই জায়গায় জনগণকে জড়ো করে বা আওয়ামী লীগারদের জড়ো করে সরকারের বিপক্ষে একটি অনাস্থা, একটি বিশৃঙ্খলা এরকম একটি পরিবেশ তৈরি করতে চায়, যে পরিবেশের মধ্য দিয়ে এই ফেসিবাদী আওয়ামী লীগ অথবা পলাতক আওয়ামী লীগ আবার যাতে বাংলাদেশে পুনরায় ফিরে আসতে পারে সেরকম একটি প্রক্রিয়া তারা চালাচ্ছেন। দেখুন, সংবাদপত্র থেকে যদি একটু কোট করি, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের উপর হামলা, বাম সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা লাকি আক্তার শাহবাগে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি জানায়। দেখেন, এই লাকি আক্তার এই অন্তর্বর্তীকালীন সরকার বা জুলাই আগস্ট বিপ্লবের সময়টুকুতে প্রতিনিয়ত এই জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেছেন। তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকারকে শুধু ক্রিটিক করে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ স্বরাষ্ট্র উপদেষ্টা যে যাকে যখন যেভাবে পেরেছেন তিনি শুধু ক্রিটিক করে গিয়েছেন। তিনি কখনো তাদের কোনো একটা কর্মকাণ্ড ভালো দেখেন নাই। সুতরাং সেই জায়গা থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফুঁসে উঠেছে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, এটি যথার্থ করেছে। কারণ গতকালকে লাকি যেই ভাষায় বক্তব্য দিয়েছেন, যে আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন এই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিপক্ষে, সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে তাকে আবার শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে আবার রাজপথে নামিয়েছে। তা না হলে এতদিন এই লাকির চেতনা কই ছিল? এই যে 13 থেকে এই 24 পর্যন্ত ছাত্র জনতার উপর এত নির্যাতন, এত গুম, এত খুন, এত ধর্ষণ, এত ব্যাংক লুট সব কিছু হয়েছে, কিন্তু তখন লাকি আক্তার কিন্তু রাজপথে নামেন নাই। লাকির যে চেতনা সেটাও জাগ্রত হয়নি। এখন হঠাৎ করে লাকির যে চেতনাটা জাগ্রত হয়েছে সেই জায়গায় কিন্তু ভয়ের অনেক কারণ আছে। কারণ এই তাদেরকে যদি আবার চান্স দেওয়া হয়, তারা যদি আবার শাহবাগে নামতে পারে, তাহলে এই আওয়ামী দোসররা যারা লেজ গুটিয়ে গর্তে পালিয়ে গেছে তারা কিন্তু আবার চলে আসতে পারে। সেটাই কিন্তু একটা বড় অ্যালার্মিং বিষয়। দেখুন, আরও বলছেন যে শিক্ষার্থীরা বলছেন শাহবাগে গণজাগরণ মঞ্চে লাকি আক্তারের মাধ্যমে আওয়ামী ও ছাত্রলীগ পুনরায় ফেরার চেষ্টা করছেন এবং আরেকটি শাহবাগ কায়েম করতে চাচ্ছেন, তাই তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। লাকির যে অ্যাক্টিভিটিস, লাকির যে কার্যক্রম সেটা সন্দেহের অতীত, মানে সন্দেহ করার
অনেক উপকরণ আছে লাকির এই বিগত দিনগুলোর স্ট্যাটাসে। এখানে আরও বলছেন যে লাকি আক্তার মশাল মিছিলে অংশ নিয়ে শাহবাগে কর্মসূচি ঘোষণা করায় গণজাগরণ মঞ্চের পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে দেখা গেছে। ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন প্রতিবাদে আজ বিকালে শাহবাগে মানববন্ধন ডেকেছে। যাই হোক, মানববন্ধন করেন আর যেটাই করেন, আওয়ামী ফেসিবাদের কোনো দোসরকে, আওয়ামী ফেসিবাদের সাথে সম্পৃক্ত কাউকে রাজপথে নামতে দেওয়া উচিত না। সেটা যেই কারণে হোক, এটা ভালো কারণেই হোক আর খারাপ কারণেই হোক। কারণ আমি করতে পারবো, কারণ আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি, তাদেরকে ভালো বলি, তাদেরকে খারাপ বলি, ঠিক আছে, মাইনা নিলাম। যারা এরকম করে তাদের প্রত্যেকের বিষয় আপনারা মাইনা নেন, তাদেরকে তারা যা করতে চায় তা করতে দেন। কিন্তু যারা প্রতিনিয়ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করে যাচ্ছেন, যারা এই আওয়ামী ফেসিবাদ যখন ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালালো, সেই হত্যাযজ্ঞকে জাস্টিফাই করার জন্য এই আওয়ামী ফেসিবাদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে কোনো ক্রমেই বাংলাদেশে নতুন করে রাজনীতির মোড়কে গণজাগরণ মঞ্চ 2 নামে 3 নামে কোনো নামেই তাদেরকে রাজপথে নামতে দেওয়া উচিত না। এটা একেবারেই ক্লিয়ার, ফুল স্টপ। এই লাকিকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা উচিত এবং তাকে আইনের আওতায় এনে তাকে রিমান্ডে নিয়ে তার থেকে কথাবার্তা উদ্ঘাটন করার দরকার। কারণ তার সাথে তার ফোনালাপ এগুলো যাচাই বাছাই করা দরকার, যে কে কার সাথে কখন কিভাবে এই লাকিকে টাকা পয়সা দিচ্ছে, কারা ইন্ধন দিয়ে আবার তাকে রাজপথে নামিয়ে পুলিশের উপর চড়াও করে পুলিশকে নির্যাতন করার মতো দুঃসাহস তারা কোথা থেকে পায়। এটাও ফুল স্টপ। কারণ পুলিশের বিরুদ্ধে আপনাদের যা খুব ছিল সব শেষ, বাদ দেন। এখন আর পুলিশের উপর যে এই যে অত্যাচার, পুলিশের উপর যে গায়ে হাত তোলা, এটা উচিত না, বাদ দিতে হবে, সবাইকে বাদ দিতে হবে। কারণ পুলিশের ভিতরে এখনও অনেক আওয়ামী লীগার আছে, তাদেরকে আস্তে আস্তে বের করতে হবে, তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। তাই বলে আপনি যারে তারে যখন তখন খুশি পুলিশের গায়ে হাত দিবেন, এটা কিন্তু উচিত না, এটা বন্ধ করতে হবে। এই লাকিদের যে জামাত ইসলামের যে নেতারা ছিলেন 1971 সালের যুদ্ধ অপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই। তো রায়টা যখন প্রকাশ হলো, গণজাগরণ মঞ্চ, শাহবাগ তারা একটা বড় ধরনের আয়োজন করেছিল। আর ওই আয়োজনে একটা স্লোগান উঠছিল যে বিচার চাই না, ফাঁসি চাই। আর এরপর আপনার এটা নিয়ে হুলস্থুল কাণ্ড সারা বাংলাদেশে হয়ে গেল। গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম, আবার সেই গণজাগরণ মঞ্চের ওয়ান অফ দ্য ব্লুটুথ সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন পিনাকি ভট্টাচার্য, খেয়াল আছে তো? জামাত নেতাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে পিনাকি দাও রেখেছিলেন। বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে, এর আগে একবার এই সরকার পতনের পর যখন শাহবাগী এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা উঠছিল, তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করছিলেন তার কৃতকর্মের জন্য। আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে। যাই হোক, বাট ওনার ক্ষমা হলেও তৎকালীন প্রেক্ষাপটে ইমরানের সরকারের অন্যতম সহযোগী লাকি, সেই লাকি কিন্তু মাঠ গরম করছিল কাপাইয়া কোপাইয়া। পরবর্তী সময় আমরা দেখেছিলাম জামাত নেতাদের ফাঁসি হয়েছিল। তো আজকের এই প্রেক্ষাপটে শাহবাগীদের বিরুদ্ধে কারা মাঠে নেমেছে? সবাই ছাত্র শিবির সমর্থিত অথবা জামাত সমর্থিত অথবা তাদের বি টিম সি টিম যারা, তারা কিন্তু একজোট হয়ে শাহবাগের সেই লাকির গ্রেপ্তার দাবি করছে। ইভেন তারা মনে করছে যে আপনার এই শাহবাগীরাই একসময় শেখ হাসিনাকে কি বলা হয় যে আপনার মাদার অফ ফ্যাসিজম এইটা তৈরিতে সহযোগিতা করছিল। এছাড়া শাপলা চত্বরের গণহত্যা এবং আল্লামা সাইদি হুজুরের রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই শাহবাগীরাই। শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে শেখ হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে, এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। যদি এদেরকে নিতে হয় তাহলে পিনাকি দাও কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারবেন? আজকে আমরা অলরেডি দেখছি যখন লাকির গ্রেপ্তারের দাবিতে গতকালকে রাত থেকে হঠাৎ করে মানে একটা প্রেক্ষাপট দেখলাম, আজকে আবার লাকি তার নেতৃত্বে শাহবাগীদের এক অংশকে নিয়ে তিনি আবার বিক্ষোভ কর্মসূচি রাজপথে নেমেছেন। আসলে প্রেক্ষাপট কোথায় যাবে? যাবে একটাই, লাকি গ্রেপ্তার হবে। বলে ভাই কেন আগেই বলে দিলাম, এই মুহূর্তে
যে সরকারটা ক্ষমতায়, যারা সরকারকে পেছন থেকে চালাচ্ছেন, যাদের ইশারায় সব কিছু হচ্ছে, ইভেন সরকারেরই একজন বড় ধরনের সমন্বয়ক যিনি মাস্টারমাইন্ড মাহফুজ মব জাস্টিসের গুরু হিসাবে ঢাবি শিবিরকে দাবি করছেন বা দায়ী করছেন, এই সকল কিছু মিলিয়ে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ঝাল কিন্তু জামাতের ভিতর থেকে যায় নাই, শিবিরের ভিতর থেকেও যায় নাই। আর যেহেতু পরিস্থিতির এখন তাদের পক্ষে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই শাহবাগীদেরকে চুনচুনকে শাস্তির আওতায় আনা। এখন লাকির তো কপাল পড়ছেই, যে কোনো সময় গ্রেপ্তার হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, বাংলাদেশে এটা ঘটে। আর এর পাশাপাশি এই ঘটনাগুলোর যারা মূল কারিগর ছিল, পিনাকি দা সহ যারা, তাদেরও আসলে কি হবে ভবিষ্যতে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না। বাট আমার ধারণা তেমন কিছুই হবে না, কারণ জামাতের যত নেতাকর্মীরা আছেন এই মুহূর্তে পিনাকি দাকে সবচেয়ে বড় গুরু হিসেবে মানেন। যদিও তিনি অন্য ধর্মের, বাট সবচেয়ে বেশি সাপোর্টার ওনার হচ্ছে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা গণহারে। কিন্তু সেই শাহবাগের ঘটনা, গণজাগরণ মঞ্চের পেছনের বড় একজন কলাকুশলী ছিল পিনাকি দাই। এখন লাকির বিচার হবে, পরবর্তী সময় আবার আওয়াজ উঠতে পারে পিনাকি। আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীতে একের পর এক কি ঘটছে এই প্রসঙ্গটি নিয়ে। আমি শুরুতেই যদি বলি যে সেনাবাহিনীতে একের পর এক কি ঘটছে, আসলে কিছুই ঘটছে না, সব গুজব। এর আগেও আমি দুদিন আগেও এক ভিডিওতে বলেছি, কেউ কেউ বলছেন, কোনো গণমাধ্যম, এটি বাংলাদেশের না, বলছেন যে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর অফিসার অ্যারেস্ট হয়েছেন। আমি দুদিন আগেও ভিডিওতে বলেছি, আবার নতুন করে আলাপ করতে এলাম কেন? আলাপ করবার প্রয়োজন হলো, তাই নতুন করে আবার এলাম। কারণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেনাবাহিনী একটা টপ আলোচনার বিষয়। সেই জায়গা থেকে আবারও আলাপ করতে এলাম এই জন্য যে আমরা খেয়াল করলাম গতকাল পরশু এই দুদিনে এসব গুজব বা প্রপাগান্ডা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এই ধরনের গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি স্বনামধন্য গণমাধ্যমেও সেনাবাহিনীকে নিয়ে গুজব প্রকাশ হতে দেখছি আমরা, যার দরুন আলাপ করতে আবার এলাম। যেমন দ্য ইকোনমিক টাইমস কিংবা ইন্ডিয়া টুডে, ভারতীয় গণমাধ্যম, ভারতের অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম এগুলো, এবং বহু বছরের পুরনো, প্রায় 6 দশকের বেশি সময় বা আরো বেশি, এত পুরনো গণমাধ্যম এবং বিশ্বস্ত গণমাধ্যম সংবাদ দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক দ্য ভয়েস সংবাদ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ষড়যন্ত্র কিংবা সেনা কর্মকর্তা নজরদারিতে, এমন সংবাদের শিরোনাম দেখছি, যার কারণে এগুলো নিয়ে আলাপ করতে এসেছি। এছাড়া এই যে গণমাধ্যমগুলো যে সংবাদ করেছে, এই সংবাদগুলো যে ভিত্তিহীন তা শুধু আমার কথা নয়, আইএসপিআরও সাথে সাথে গত রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এসব সংবাদের কোনো ভিত্তি নেই। এখন আমরা একটু দেখি যে আসলে কি সংবাদ করেছে। বিশেষ করে ইকোনমিক টাইমস যে সংবাদটি করেছে তার শিরোনামটা যদি আমরা সংক্ষেপে বলি, যে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থানের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল নজরদারিতে। ইকোনমিক টাইমসের শিরোনাম হচ্ছে এটি। এই শিরোনামের সংবাদটির সারমর্ম যদি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে যে আসলে কি বলতে চাইছে তারা। সংবাদের সারমর্মে যেটা বলা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করতে চেষ্টা করছে। অভ্যুত্থানের প্রতি সমর্থন যাচাই করবার জন্য রহমান একটি সভা ডেকেছিলেন, কিন্তু তার উপস্থিতি সীমিত ছিল। সামরিক গোয়েন্দারা এখন তার উপর নজর রাখছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আরো খারাপ হতে পারে। এই ষড়যন্ত্রে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জড়িত। ইকোনমিক টাইমস এমন একটি সংবাদ দিয়েছে, ইকোনমিক
টাইমসকে সূত্র করে আরো বিভিন্ন গণমাধ্যম, ইন্ডিয়া টুডে কিংবা ওয়াশিংটনের ভয়েস এমন সংবাদ দিয়েছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা সশস্ত্র বাহিনীর যে পিআর প্রতিষ্ঠান আইএসপিআর, তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে গত রাতে। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে এই সংবাদগুলো ভিত্তিহীন। আইএসপিআর বলছে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের নেতৃত্বে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আইএসপিআর এর বিজ্ঞপ্তির শিরোনাম এটি। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা, পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয় বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী। বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। একই সাথে এসব গণমাধ্যম সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআর এর সাথে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়। আমি যেটি বলছিলাম যে এই যে বিভিন্ন ইউটিউব, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ভারতীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এমনকি গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, অভ্যুত্থান হয়েছে এমনটা বলছে, সেই ধারাবাহিকতায় ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এমন সংবাদ দিচ্ছে। সেই সংবাদেরই প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। আসলে আমাদের সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি বারবারই বলি, আমাদের সব প্রতিষ্ঠান, সরকারি যত প্রতিষ্ঠান আছে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সব বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই 7 মাসে। এখন একটি গোষ্ঠী, একটি শ্রেণী সেনাবাহিনীর পেছনে লেগেছে, সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়, সেনাবাহিনীকে ধ্বংস করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। কারা তারা? যে সেনাপ্রধানকে পরিবর্তন করতে চায়। কারা তারা? তারা আসলে বাংলাদেশ বিরোধী শক্তি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, যার দরুন সেনাবাহিনী সম্পর্কে একটা বিভ্রান্তমূলক ধারণা তৈরি করে তারা ফায়দা হাসিল করতে চায়। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায়, সৈনিকদের মনোবল ভেঙে দিতে চায়। আমি বারবার বলি, বিদেশ থেকে এমন কাজ করা হয়, অনলাইন অ্যাক্টিভিস্টরা পর্যন্ত এই ধরনের কাজ করে। তো কাজেই আমাদের সেনাবাহিনী, আমি বারবার বলি, সেনাবাহিনী আমাদের শেষ ভরসা স্থল। বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, এই যে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ, এই ক্রান্তিকাল থেকে একটা শুভ সময়ে নিয়ে যেতে একমাত্র সেনাবাহিনীর দ্বারাই সম্ভব এবং সেনাপ্রধানের দ্বারাই সম্ভব। সেনাপ্রধান সবে মাত্র 24-এর শুরুর দিকে দায়িত্ব নিয়েছেন, এখনো 1 বছরও হয়নি। আরো তিনি 2027 সালের 22শে জুন পর্যন্ত দায়িত্বে আছেন। আমরা আশা করব তিনি অত দূর যাওয়া লাগবে না, তার হাত দিয়ে, তার আমলেই দেশে একটা ক্রান্তিকালের সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যাশা করব সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে একটা চমৎকার সরকার গঠিত হবে এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল সেভাবেই এগিয়ে যাবে। কাজেই সেনাবাহিনী নিয়ে কোনো বিভ্রান্তি